গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সব কিছু ঠিকঠাক চলছে। তো আজকে আমাদের জ্যোতিষচর্চা 3 এই ক্লাসটির বিশেষ আকর্ষণ হলো গ্রহাদি পরিচয়। অর্থাৎ আমরা লাস্ট সেশনগুলোতে যেগুলো শুনেছি, অর্থাৎ একটা সৌরমণ্ডলের যেমন গ্রহগুলি থাকে ঠিক তেমন আমাদের জীবনে তাদের কি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব থাকে তা আমরা ছোট ছোট ভাগে জানতে শিখেছি। আমাদের জন্মছক দেখে তার লগ্ন এবং রাশি আমরা বের করতে শিখেছি। একই সাথে আমরা তার জন্ম নক্ষত্র এবং তার লর্ড অর্থাৎ অধিপতি কে এবং সে কিভাবে বার করতে হয়, কতটা তার চরণ বা পাদ রয়েছে, সেই ঘটনাগুলিকে আমরা ডিগ্রি মিনিট হিসাবে বিচার করতে প্রিভিয়াস ক্লাসে শিখেছি। এখন আমাদের বিশেষ যে জরুরি ঘটনাটি সেটি হলো গ্রহাদি পরিচয়। অর্থাৎ যে 9টি গ্রহকে আমরা চিনি, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, বুধ, শনি, রাহু, কেতু, এদের প্রত্যেকের সম্পর্কে খুব ইন্টারেস্টিং কিছু তথ্য। যেমন শুভ গ্রহ কারা? এই শুভ গ্রহ কথার অর্থ হচ্ছে এরা নৈসর্গিক শুভ গ্রহ, মানে দে অলওয়েজ গিভ বেনিফিক এফেক্ট টু আস। সেটা কারা? মূলত 3টে গ্রহ, চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র। এইবার ইন্টারেস্টিংলি এদের আন্ডারে প্রত্যেকের কোন কোন রাশিগুলো বা ভাবগুলো পড়ছে সেগুলো আমরা এরই সাথে কোরিলেট করব। যেমন আমরা কি জানি, চন্দ্র হলো কর্কট রাশির অধিপতি। কর্কট কোন জায়গাটা ছিল? আমরা আগের দিন পড়েছি যে এই জায়গাটা ছিল হচ্ছে কর্কট, অর্থাৎ এখানকার লর্ড হচ্ছে চন্দ্র নিজে। ঠিক একই রকমভাবে এই চন্দ্রের অধিপতি স্থান কর্কটের 3 রকম ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা পড়েছি, অর্থাৎ এটা মেল না ফিমেল, অর্থাৎ পুরুষ না স্ত্রী রাশি, এটি জল রাশি না অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4টের মধ্যে কোন প্রকৃতি, এবং চর, স্থির, দ্বৈত, এই 3টের মধ্যে কোন ফর্ম। তো সেই হিসাবে আমরা যদি বিচার করি তাহলে কর্কট রাশি একটি ফিমেল এবং এর জল রাশিতে বিচার করে এবং এটি চর অর্থাৎ একটি চলমান রাশি প্রকৃতির উপর নির্ভর করে। তো আমরা খুব তীক্ষ্ণভাবে যদি বিশ্লেষণ করে দেখি, কোনো জিনিসকে চলমান হওয়া অর্থাৎ তার স্থিরতা বা অস্থিরতা নির্দেশ করে, মূলত সেটি কিন্তু চন্দ্র গ্রহ দ্বারাই প্রভাবিত। অর্থাৎ আমরা জানি যে চন্দ্র যদি আমাদের সাপোর্টিভ বা শুভ হয়ে থাকে তবে আমাদের মনে ধীরতা, স্থিরতা এবং মানসিক সমস্ত রকম শান্তি আমাদের মধ্যে আসে। তো সেই হিসাবে চর রাশি রাখা হয়েছে। আর ভৌগোলিকভাবেও তাই, মুন যে আর্থকে সারাউন্ড করে এটা সবচেয়ে ফাস্টেস্ট, সেটা সম্ভবত 27 ডে, তাহলে 27 দিনের মধ্যে এক পৃথিবীর চারদিকে চাঁদ কভার করে। এত স্পিডে আর কোনো গ্রহ, এই যে বাকি 8টি গ্রহ, তারা কেউ করতে পারে না। তো সেই অর্থে এটি বস্তুত একটি চর রাশি। এরপর জল, আমরা কি জানি যে পৃথিবীতে জোয়ার এবং ভাটা এর সাথে সম্পর্কিত ঘটনা হচ্ছে চাঁদের আকর্ষণ বল টুয়ার্ডস দ্য ওয়াটার বডিজ, মানে যে জল রাশিগুলো পৃথিবীতে রয়েছে, অর্থাৎ সমুদ্র, নদী ইত্যাদি জলকে আকর্ষণ বা বিকর্ষণ করা, এগুলো আমাদের চন্দ্র দ্বারা প্রভাবিত। তো দেখুন খুব ইন্টারেস্টিংলি চন্দ্রের মধ্যে চন্দ্রের অধিপতি রাশি কর্কটে জল রাশির ক্যারেক্টার পড়েছে এবং চন্দ্র ইটসেলফ একটা খুব মোহময়ী বা স্নেহময়ী একটি রোশনা বা যাকে বলে জ্যোৎস্না আমাদের ওপর বর্ষণ করে। পূর্ণিমার দিন আমরা সেটা ফিল করি। তো এইরকম একটা, আমরা যদি ইংলিশ লিটারেচার অনুযায়ী ভাবি তাহলে মুনের লাইট আমাদের কাছে একটা ফিমেল ক্যারেক্টার গ্রো করে। তো সেই হিসাবে এটি একটি ফিমেল। এভাবে চর, জল এবং ফিমেল এই ক্যারেক্টারিস্টিক্স ভালো করে দেখলে আমরা দেখতে পাবো আর কোনো রাশির মধ্যে পাওয়া যাবে না, শুধুমাত্র এইখানে আছে, অর্থাৎ কর্কটে।
তো এইটা হচ্ছে কর্কট রাশির একটি স্পেশাল ফিচার, যা তার অধিপতি চন্দ্রের সাথে ডাইরেক্টলি রিলেটেড, এবং সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আশা করি এই ব্যাখ্যাটি যথেষ্ট ফলপ্রসূ হয়েছে, কারণ এইভাবে ব্যাখ্যাটা না করলে লজিক্যালি আমরা জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা কোনো জ্যোতিষ বা কোনো অ্যাস্ট্রো গাইডের কাছে যাই জিনিসটার সমাধান পেতে, অ্যাকচুয়ালি আমরা ডেপথটা ভাবি না। তো এর ফলে কি হয়, আমরা যখন কোনো ফলপ্রসূ অবস্থায় না আসি, তখন আমরা জিনিসটা সম্পর্কে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। তো সেই কারণে আমার মনে হয় প্রত্যেক জ্যোতিষ সচেতন ব্যক্তির এই জিনিসটা সম্পর্কে জানা উচিত। এটি যেমন আমি কর্কট বা চন্দ্রের ক্ষেত্রে বিশ্লেষণ করলাম, তেমনি 12টি রাশির ক্ষেত্রে একই রকমভাবে আমরা বিশ্লেষণ করব পরবর্তী দিনগুলোতে। এটি কর্কট রাশির জন্য স্পেশালি ছিল। এরপর যে দুটো শুভ আছে, অর্থাৎ বৃহস্পতি, তার স্থান হচ্ছে ধনু এবং মীন। এটা হচ্ছে ধনু, এটা হচ্ছে মীন। আমরা আগের দিন সেটা লগ্ন ছকে লেখা শিখেছি। এটা ধনু, এটি মীন। এরপর শুক্র। শুক্র কোথায় আছে না তুলো এবং বৃষ। তুলা হচ্ছে এইখানে তুলা এবং এইখানে হচ্ছে বৃষ। তো এইগুলো হচ্ছে সব নৈসর্গিক শুভ গ্রহের অবস্থান। এই 5টি রাশি 1 2 3 4 5। এছাড়াও আরেকটি গ্রহকে শুভ এবং অশুভর মাঝে রাখা হয়েছে, সেটি হল বুধ। এখানে বিচারটি এভাবে হয় যে যদি কখনো বুধ পাপ গ্রহযুক্ত বা পাপ সঙ্গ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তবে সেক্ষেত্রে উহা অশুভ বলে বিবেচিত হবে, নচেত সর্বদা শুভ গ্রহ। যেমন অশুভ গ্রহ কোনগুলি, যেগুলো নৈসর্গিক অর্থাৎ সর্বদা অশুভ গ্রহ হিসাবে ট্রিট হয়, সেটি হলো রবি, মঙ্গল, শনি, রাহু এবং কেতু। এইখানে একটা কথা শোনার সমস্যা হয়েছে, সেটি হলো অশুভ কথার মানে এই না যে এটি আপনার জীবনে বা আপনার ব্যক্তিগত হরস্কোপে খুব বেশি পরিমাণে ম্যালেফিক এফেক্ট ফেলবে বা সবার ক্ষেত্রেই বোধহয় ফেলে, না, এমনটা কখনোই হয় না। আমাদের দেখতে হবে এই সমস্ত গ্রহগুলি যেগুলো আছে এদের অশুভ অর্থাৎ যে নেগেটিভ সাইডগুলো আছে সেইগুলো কতটা বেশি হরস্কোপে এসছে। ধরা যাক কোনো এক ব্যক্তির রবি অশুভ হয়ে রয়েছে অর্থাৎ পাপযুক্ত হয়ে রয়েছে, তখন রবি গ্রহের যত রকম অশুভ ইম্প্যাক্টগুলো তার মধ্যে দেখা যাবে। যেমন রবি আপনাকে অহংকারী করে তুলবে, অহংকারী করার কারণে আপনি বাকিদের সাথে ভালোভাবে মিশতে বা কথা বলতে পারবেন না, এবং আপনার লিডারশিপ কোয়ালিটি, যেটা একটা নেতৃত্ব প্রদান করার ক্ষমতা, একটা অর্গানাইজেশনে থাকার সময়, একটা ফ্যামিলিতে থাকার সময়, একটা ক্লাবের সদস্য হওয়ার সময়, একটা যে কোনো জমায়েতের মধ্যে নিজেকে তুলে ধরা, এই নেতৃত্ব, সেটি আপনি ভালো করতে পারবেন না। এবং আপনার সমস্ত রকম যে বড় সিভিল সার্ভিসের পোস্টগুলো আছে, যেটা WBCS বা সিভিল সার্ভিস এক্সামিনেশান UPSC পরীক্ষা দিয়ে যেতে হয়, সেই সমস্ত জায়গাগুলোতে আপনি যেতে পারবেন না। আপনার সহসা ক্ল্যাশ বাঁধবে লোকের সাথে, মানসিক ক্ল্যাশ, যে আপনি একটা চান সেটা হচ্ছে না। এইগুলো সব আপনার অশুভ এফেক্ট, যেটা রবি থেকে পাওয়া যায়। এইভাবে আবার ঠিক উল্টোগুলো যেগুলো অর্থাৎ আপনাকে খুব ভালো নেতৃত্বশালী করবে, আপনি সর্বদা খুব ভালো মানে এমন সুখ্যাতি পাবেন এবং আপনার জগৎজোড়া খ্যাতি, নাম এবং অর্থ, সরকারি সাহায্য প্রাপ্তি বা বড় কোনো পোস্টে, সিভিল সার্ভিস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা এই ধরনের কোনো অফিসার গোষ্ঠীর যে পরীক্ষা বা পোস্ট, সেগুলো আপনার জন্য রচিত হবে। অর্থাৎ রবি আমাদের ক্ষেত্রে অবশ্যই একটি শুভত্ব আনবে, কিন্তু এর নেগেটিভ সাইডগুলোকে দেখে আমরা একটা শাস্ত্র পড়ার ক্ষেত্রে একটা গাইডলাইন যেহেতু করতে হয়, সেই হিসাবে এই গ্রহগুলিকে আমাদেরকে করা হয়েছে অশুভ গ্রহ। একই রকমভাবে মঙ্গলের প্রচুর শুভত্ব আছে। আমরা জানি একটা বিবাহের জটক বিচারের সময় একটা জাতিকার কাছে তার মঙ্গলের গুরুত্ব কতটা, সেখান থেকে তার স্বামীর অর্থাৎ স্বামীর সাথে বা তার হবু অপোজিট সেক্সের রিলেশনের সাথে কেমন কাটবে বা কেমন তার রিলেশন থাকবে, কতটা কম্প্যাটিবিলিটি থাকবে, কতটা মনোমালিন্য হবে,
এসব জিনিসগুলো দেখা যায়। আবার একই রকমভাবে মঙ্গল আপনাকে অত্যন্ত জেদি করে তোলে, আপনাকে বিশেষ কিছু ক্ষেত্রে রোগ দিতে পারে। সেই হিসাবে এগুলি আপনার ক্ষেত্রে আবার অশুভ প্রভাবও আনে। শনি আপনাকে ব্যাপক পরিমাণে অর্থ দেবে, ব্যাপক আপনাকে নিষ্ঠাবান এবং সৎ করে তুলবে। তবে একই সাথে শনি আবার দুঃখের কারক, অর্থাৎ আপনার জীবনে সংঘর্ষ দুঃখের মাধ্যমে আপনাকে প্রকাশ করবে। অর্থাৎ আপনি ওই সময় খুব ফিল করবেন টাফ স্ট্রাগল, কিন্তু অ্যাকচুয়ালি লং রানে গিয়ে আপনি এর শুভ গুণটি বুঝতে পারবেন। তো সেই হিসাবে শনির অশুভ গ্রহ বলা সত্ত্বেও এর একাধিক শুভ গুণ রয়েছে। তো আশা করি আমার এই বক্তব্যে এই শুভ অশুভ ব্যাপারটি পুরো বোঝা গিয়েছে। এবার দেখব আমরা এই গ্রহগুলোর প্রত্যেকের মিত্র এবং শত্রু। আমরা প্রত্যেকেই দেখবেন যখন একটা স্কুল লাইফে বা কলেজ লাইফে ছিলাম, আমাদের বিশেষ সবাই আমাদের বন্ধু ছিল, কিন্তু কোনো মানে বন্ধু হিসেবে বলতে একই ক্লাসে বসে আমরা পড়াশোনা করতাম, কিন্তু কাউর সাথে ছিল অত্যন্ত বেশি সখ্যতা, যেখানে বসলে আমরা কমফর্ট ফিল করতাম, যেখানে বসলে আমাদের পড়াশোনা এনহ্যান্সড হতো, যেখানে বসলে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি বা নিজের ডেভেলপমেন্ট হতো। তো এখানেও ঠিক সেরকম একটি ঘটনা রয়েছে, সেটিকে বলে মিত্র এবং শত্রু সম্পর্ক। তো সেগুলো আমরা দেখতেই পাচ্ছি কোন গ্রহের সাথে কোন গ্রহের। আমি প্রত্যেককে বলবো এই স্ক্রিনটা আর একটা স্ক্রিনশট তুলে নিয়ে সেটাকে জুম করে করে দেখতে, যদি দেখতে অসুবিধা হয়। তো সেখানে আমরা দেখতে পারবো যে কে কোথায় গেলে সুবিধাজনক ফিল করে। যেমন এখানে একটা এক্সাম্পল তুলে ধরি আমি, যে চন্দ্রের সাথে অত্যন্ত মিত্র সম্পর্ক রয়েছে বৃহস্পতির, আবার বৃহস্পতির সাথে চন্দ্রের রয়েছে অত্যন্ত মিত্র সম্পর্ক। তো দেখা যাচ্ছে আমরা পরবর্তী জায়গায় গিয়ে এই জিনিসটা নিয়ে আলোচনা করব, যে চন্দ্রের অবস্থানে বৃহস্পতি সর্বদা তুঙ্গি অবস্থায় থাকে। এই তুঙ্গি কথার মানে হলো যেখানে এ সর্বাধিক পাওয়ারফুল অ্যাসপেক্টটা দেয়, মানে যেখানে থাকলে তার দৃষ্টি, তার নিজস্ব গুণাগুণ বা সেই ভাবে সমস্ত রকম শুভ গুণাগুণগুলো সবচেয়ে বেশি প্রকাশ পায়। তো সেই অর্থে শত্রু মিত্র সম্পর্ক যতক্ষণ না জানা যাচ্ছে, আমরা একটা সামগ্রিকভাবে শুভ গ্রহকেও শুভ বলতে পারি না এবং অশুভ গ্রহকেও অশুভ বলতে পারি না। এই জন্য আমরা তখনও এটা বিচার করব এই শুভ অশুভর বিচারে কে কোথায় তুঙ্গি হলো অর্থাৎ সবচেয়ে পাওয়ারফুল, তারপর কে কোথায় মূল ত্রিকোণ থাকলো অর্থাৎ সব খুবই ভালো পজিশান, যেটা মানে তুঙ্গির পরেই সবচেয়ে ভালো পজিশান, এবং কে কোথায় দুর্বল অর্থাৎ নিচস্থ হলো, সেটি আমরা এই সম্পর্ক থেকেই পরে বিবেচনা করতে পারি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, যেটা আমাদেরকে ছকে সবসময় বিচার করতে হয় অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, এটা করতে হয় আপনারা প্রত্যেকে নিজেদের জন্ম ছকে, আমি যেগুলো আপনাদেরকে বলা হচ্ছে সেগুলোকে একটুখানি খুব প্রিসাইজলি যদি দেখতে পারেন, তাহলে এখানে ইন্টারেস্ট এবং দার্শনিক যে ফিলোসফিটা সেটি আপনাদের গ্রো আপ করবে। এখানে দৃষ্টির একটি বিষয় রয়েছে। দৃষ্টি কথার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা দিকে ফোকাস করি তখন সেই দিকটার উপরই সবচেয়ে বেশি আমাদের কনসেন্ট্রেশন যায়, বাকিগুলো জিনিসের ওপর যায় না। এখানে সেই 180 ডিগ্রি অপোজিটে যে পজিশানটা হয় সেই পজিশানকে বলা হয় তার সপ্তম দৃষ্টি, সেভেন্থ ভিশন। অর্থাৎ ধরা যাক এইখান থেকে কোনো একটি গ্রহের সপ্তম দৃষ্টি বিচার করব, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে 7 ঘর যাব। 1 2 3 4 5 6 7। দেখুন এটি একটি সরল রৈখিক সম্পর্ক যার মাঝের কোণ হলো 180 ডিগ্রি। তো এভাবে ঠিক আমার বিপরীত দিকে যে হাউস পড়ছে তার দিকে দৃষ্টি দেওয়াকে বলা হয় সেভেন্থ ভিশন বা 180 ডিগ্রি অপোজিট ভিশন। এই সেভেন্থ ভিশন সবারই থাকে, অর্থাৎ রবি, চন্দ্র, শুক্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, এই 8টি গ্রহরই থাকে। কেতুর শুধুমাত্র কোনো দৃষ্টি থাকে না, কারণ আমরা এখানেও একটা পৌরাণিক ব্যাখ্যা পাই যে রাহু এবং কেতু হলো একটি অংশের যথাক্রমে মুন্ডু এবং অপরটি লেজ। এবার যেহেতু কেতুর মুন্ডু বা মাথা থাকে না, তার ফলে তার দৃষ্টি দেওয়ার মতো চোখ নেই। তো সেই ঘটনাকে সাপোর্টিভলি এইখানে কেতুকে দৃষ্টি নেই হিসাবে আমরা ধরে নিই। এইবার
বাকি যে গ্রহগুলি আছে অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে 7 নম্বর দৃষ্টি ছাড়াও আরও দুটো আছে, 4 এবং 8। বৃহস্পতির ক্ষেত্রে 7 ছাড়া আরও দুটো আছে, 5 এবং 9। শনির ক্ষেত্রে 7 ছাড়া আরও দুটি আছে, 3 এবং 10। রাহুর ক্ষেত্রে 7 ছাড়া আরও 3টি দৃষ্টি আছে, অর্থাৎ 5, 9, 12। এক্ষেত্রে একটি বিশেষ জিনিসকে খেয়াল রাখতে হবে যে রাহুর দৃষ্টিগুলি সব ক্লকওয়াইজ যাবে, অর্থাৎ যে পজিশানে রয়েছে সেখান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, আর বাকি সবারটা এদের সবার ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজ। এটি একটি বিশেষ পার্থক্য রয়েছে রাহুর সাথে বাকি গ্রহগুলি দৃষ্টি প্রদান করার। তো আশা করি আমরা এই জিনিসটি খুব ইজিলি বুঝতে পারবো। এবার আমাদের যেটা আরেকটা ভাবার বিষয় সেটা হচ্ছে গ্রহের শুভত্ব অশুভত্ব জানার পরও আমরা কিভাবে অশুভ গ্রহকে শুভ করতে পারি এবং শুভ গ্রহকে অশুভ বলতে পারি। তার একটা বিশেষ বিচার হচ্ছে এই দৃষ্টিগুলি এবং এই শত্রু মিত্রের সহাবস্থানগুলি। ধরা যাক আমি এমন একটা অটোয় বসেছি যেখানে সবাই আমার বন্ধু, এবং অটোর যাত্রাটা তাহলে আমার খুব ভালো হবে। এমনি ছোট জায়গায় চেপে বসেছি, এই জিনিসটা তখন আমার ফিল হবে না। কিন্তু এটাই যদি আমি কোনো বয়োজ্যেষ্ঠ লোক বা অচেনা পরিচিত কারোর সাথে বসি, তখন আমার সামান্য রাস্তা গেলে কেমন ভিতরে গরমকালে থেকে গুমোট ফিল হয়। তো এই জিনিসটা একটা সহাবস্থান বা একটা শত্রু মিত্র সম্পর্কের ঘটনাকে বিচার করে। এবং দৃষ্টি বলতে বোঝায় যে আমার দিকে যে অ্যাসপেক্টটা দিচ্ছে, অর্থাৎ আমার গুরুজন, আমার মা বাবা আমাকে যেভাবে যে চোখে দেখেন, নিশ্চয়ই প্রতিবেশী বা আরও কোনো দূরের বা কোনো নতুন নবপরিচিত কোনো বন্ধু সেই দৃষ্টিতে নিশ্চয়ই আমাকে দেখবেন। তো সেই জিনিসটার মতোই আমাদের দৃষ্টি এখানে বিশেষভাবে বিচার্য। এই দৃষ্টিগুলি কোন গ্রহের ওপর পড়েছে, তাদের শত্রু না মিত্র সম্পর্ক, সেই গ্রহ নিজে কোন ঘরে বসে আছে, সেই ঘরে তার ফ্লেক্সিবিলিটি বা কমফর্ট আছে কি না, এই সব কিছু বিচার করেই আমরা একটি গ্রহের অবস্থানকে বিচার করতে পারি। আশা করি আজকের এই গ্রহাদি পরিচয়ে সবাইকে আনন্দ দিতে পেরেছে। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে অনেকটা এনকারেজ করবেন। তো আজকের শিক্ষা এখানেই শেষ করছি।